আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ একটা পোস্ট করেছিলাম যে আওয়ামী লীগের ফিরে আসা আগে যে সমস্ত সংস্থা সমস্ত কাজগুলো হয়ে থাকে সেই সমস্ত কাজগুলো আপাতত ধীরে 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 শুরু হচ্ছে। এতদিন শেখ হাসিনা কি করতেন? তিনি করতেন ইমেলে, আগে আগে প্রথম প্রথম তো শুধু নিজের দলের মধ্যে কথাবার্তা বলতেন, তারপর তিনি আস্তে আস্তে ইমেলে সমস্ত সবাইকে জবাব দিতেন, প্রশ্নের জবাব দিতেন বিভিন্ন মিডিয়ার। তারপর তাকে যখন বলা হলো আপনি করতে পারেন, তিনি বললেন না আমি এখন করবো না, দেশের মানুষের সঙ্গে গিয়ে সরাসরি কথা বলবো। খুব ভালো কথা। তারপরেতে এখন দিল্লিতে প্রথম একটা আওয়ামী লীগের সাংবাদিক বৈঠক হলো। এবার আপনারা বলুন যে এটা কিসের নিদর্শন? এই যে ধীরে ধীরে খোলস ছেড়ে বেরোনো, তার একটা অর্থ আছে তো। এই অর্থ, সাংবাদিক সম্মেলনটা বড় কথা নয়, সাংবাদিক সম্মেলনে কে কি বললো না বললো সেটা বড় কথা না, কি উপস্থিত রইলো না রইলো, কিন্তু কাগজে এটা বেরিয়েছে এবং ভারতের সদার্থক ভূমিকায়, ভারতের যদি অনুমতি না থাকতো তাহলে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার মতো জায়গায় এই সংবাদ সম্মেলন হতো। কারা করেছে না করেছে সেই প্রসঙ্গে আমি এখন যাচ্ছি না। প্রসঙ্গ যেটা সেটা হচ্ছে সাংবাদিক সম্মেলন। এটা বড় মজার। কে বললো না বললো, 2 নম্বর লোক কে 1 নম্বর লোক, বিচার করতে যাবেন না। সাংবাদিক সম্মেলনটা কাগজে বেরিয়েছে এবং সমস্ত মিডিয়ায়, ভারতবর্ষের বাইরের যে সমস্ত মিডিয়া, যারা এই যে 200-250 লোক যারা বসে রয়েছেন, রাজনাথ সিং আমায় বলেছিলেন যে তুমি যদি ওখানে গিয়ে করো তাহলে পরে 200-250 লোক যারা লাইন দিয়ে বসে আছে বা সরকারের কাছে এ করে কি বলে লাইন দিয়ে সরকার কি উত্তর দেবে, সুতরাং কোনো পলিটিক্যাল প্রশ্ন তুমি করবে না। আমি করিনি, মানে করলেও আমি সেটা বাইরে আনিনি। তো এই যে এখন শুরুটা হলো, এইবার দেখবেন 2-1 মাসের মধ্যে, খুব শিগগিরই, 2-1 মাস নয়, বেশি বললাম, খুব শিগগিরই হয়তো শেখ হাসিনা নিজে সাংবাদিক বৈঠক করবেন। এটা হবে। তার আগে আপনাদের একটা ব্রেকিং নিউজ দিয়ে দিই। সেটা হচ্ছে আজকে সকালবেলা 8টা থেকে 8:30 পর্যন্ত একটা ব্রেকফাস্টের অনুষ্ঠান হয়েছে। ব্রেকফাস্ট এমন কিছু নয় তো, সে তো আপনারা সবাই জানেন, কিন্তু ব্রেকফাস্ট কার কার সঙ্গে হয়েছে জানেন? ব্রেকফাস্ট হয়েছে সাবির হোসেন চৌধুরীর বাড়িতে গিয়েছিলেন আপনাদের ব্রেন স্টেনসেন, যিনি হচ্ছেন মার্কিন নবনিযুক্ত রাষ্ট্রদূত। তার সঙ্গে খুব ভালো সম্পর্ক। তার বাড়িতে রাষ্ট্রদূত যাচ্ছেন সস্ত্রীক ব্রেকফাস্ট করতে, সেটাও কতটা বড় খবর। মানে পজিটিভ ব্যাপারগুলো ধীরে 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 কিরকম এগোচ্ছে দেখুন। ইউনূসের শামুকের মধ্যে ঢুকে যাওয়া, ইউনূস যে এত বক বক করতো এবং টাকা দিয়ে লোককে ইন্টারভিউ দিত, সেই ইউনূসকে এখন টাকা দিলেও ইউনূস কথা বলছে না। আল জাজিরার মতো সংবাদপত্র, তারপর ন্যাশনাল হেরাল্ড, তারপরে আরো যে সমস্ত বিদেশি সংবাদ মাধ্যম, রয়টার্স সব লাইন দিয়ে বসে আছে, তাদেরকে উনি একদম মুখ খুলছেন না। কতটা চাপের মুখে রয়েছে ডক্টর ইউনূস। তো আগে সাংবাদিক বৈঠকটা দেখি, তারপরে ওই আলোচনায় যাব। 17 মাস পর হাসিনার আওয়ামী লীগের প্রথম সাংবাদিক বৈঠক ভারতে, ইউনূসকে তো বার্তা বাংলাদেশের নির্বাচন নিয়েও। আমি খবরটা পড়ছি। গণবিক্ষোভের জেরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 17 মাস পর প্রথমবার ভারতে বসে সাংবাদিক বৈঠক করলেন তার দল আওয়ামী লীগের নেতারা। দাবি, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে অক্ষম, সেই কারণে আওয়ামী লীগকে নির্বাচনে লড়তে দেওয়া হচ্ছে না। হাসিনার দলের জনপ্রিয়তাকে আওয়ামী লীগ ভয় পাচ্ছে।
শনিবার আওয়ামী লীগের নেতা মাহমুদ হাসান চৌধুরী এবং মতিউল হাসান চৌধুরী নয়াদিল্লি থেকে সাংবাদিক মুখোমুখি হন। প্রাক্তন বিদেশমন্ত্রী মাহমুদ বলেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতেই চাই। আমরা সব নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি, আমাদের জনগণের ক্ষমতায় বিশ্বাস করি, কিন্তু এই প্রশাসন থাকলে আওয়ামী লীগ কখনোই ভালো কাজ করার সুযোগ পাবে না। বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘুদের অবস্থান নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। আওয়ামী লীগের বৈঠকে সেই প্রসঙ্গ উঠে এসেছে। ময়মনসিংহের দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের কথাও মাহমুদের কথা গলায় পাওয়া গেছে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ বলে তিনি অভিযোগ করেছেন। এমনকি তিনি দাবি করেন আওয়ামী লীগ কর্মীদের হত্যার অভিযোগে সমস্ত নিজের দলের কর্মীকেই অপরাধী প্রমাণ করে আদালতে তোলা হচ্ছে। আওয়ামী লীগকে মারছে এই অভিযোগ করে আদালতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। 2024 সালের জুলাই আন্দোলনে প্রায় 1400 জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন, ইউনাইটেড নেশন হাই কমিশন ফর হিউম্যান রাইটস এর একটি রিপোর্ট। ওই রিপোর্টের তথ্যের সমালোচনা করেন মাহমুদ এবং মহিবুল। দাবি, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান ভলকার টার্কের সঙ্গে তাদের কথা বলেছিলেন, তারপরও তাদের বক্তব্য ওই রিপোর্টের মধ্যে রাখা হয়নি। প্রসঙ্গত 2024 সালে 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা না দিয়ে ঢাকা ছেড়ে দিয়ে এসেছিলেন শেখ হাসিনা। সেই থেকেই ভারতীয় অজ্ঞাতবাসে রয়েছেন। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ সাধারণ নির্বাচন, কিন্তু ইউনূস ক্ষমতায় আসার পর বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচনে কোনো রকম অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। এটা দুর্ভাগ্যজনক এবং আমরা এর প্রতিকার চাই আন্তর্জাতিক দুনিয়ার কাছে। এইটা হলো গিয়ে এর কথা, আওয়ামী লীগের কথা। এই যে আওয়ামী লীগ যেটা বলছে, এই যে সাংবাদিক বৈঠকে যেটা বলা হলো, সেটা কি এই দলীয় কথা? এটা হচ্ছে শেখ হাসিনার কথা। শেখ হাসিনা মুখটা হাসান মাহমুদের বা আরেকজন যিনি আছেন তার, কিন্তু কথাটা কিন্তু শেখ হাসিনার। তার অনুমতি ছাড়া এবং ভারতের অনুমতি ছাড়া এই সাংবাদিক সম্মেলন তো হতে পারে না ভাই। সুতরাং ধীরে ধীরে গাড়ি যে এগোচ্ছে তার প্রমাণ হচ্ছে এইটা। এইবার আমি 1:30টার সময় যে সন্ধ্যাবেলা যে ভিডিওটা করব, সেখানে ব্যাখ্যা করব যে হঠাৎ এই পাল্টি খাওয়া কেন আমেরিকার। পাল্টি তো খাওয়ার কারণ থাকবে, $1 বিলিয়ন বিনিয়োগ করেছে, তার ডলারটা কতটা কি হলো না হলো। দ্বিতীয় কথা হচ্ছে 400 মিলিয়ন ডলার এই মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনে ট্রাম্পকে হারানোর জন্য আমাদের ইউনূস দিয়েছিলেন, তা সত্ত্বেও ট্রাম্প তাকে বরদাস্ত করেছেন। হঠাৎ কেন ট্রাম্পের এই ভুল বদল, সেটা আমি সন্ধ্যের ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব। এখন বলি যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের হঠাৎ পা তুলে নেওয়া, ঢাকাকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বরাবরই বলা হয়েছিল যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে পা তুলে নেবেন, আমি শুরু থেকে বলে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত ভারত সদর্থক কোনো ব্যবস্থা নেবে না, কোনো ট্রেড ডিল হবে না। সব যদি ঠিকও হয়ে যায় তাহলে 12 থেকে 15% মধ্যেই ট্যারিফ থাকবে, তার বেশি বড় ট্যারিফ হবে না, মিলিয়ে নেবেন আপনারা। তো এখন বৈশ্বিক পরিস্থিতিতে এখন ভারতবর্ষকে আমেরিকার পাশে চাই। ফলে আস্তে আস্তে ভারতও করছে কি, আওয়ামী লীগকে ধীরে 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 ছাড়তে শুরু করেছে। এটা হচ্ছে তার একটা তৃতীয় ধাপ। প্রথম ধাপে উনি দলের নেতাদের সঙ্গে কথা বলতেন, দ্বিতীয় ধাপে উনি লিখিত প্রশ্নের জবাব দিতে শুরু করলেন, তৃতীয় ধাপে উনি সাংবাদিক বৈঠক করতে শুরু করলেন, এবং চতুর্থ ধাপে উনি স্বয়ং সাংবাদিক সম্মেলন করতে আসবেন, অথবা উনি দেখবেন কোনো একটা ন্যাশনাল টেলিভিশনে, একটা কি দুটো কি তিনটে ন্যাশনাল টেলিভিশনে উনি সরাসরি বক্তৃতা দিচ্ছেন, এবং সেটা সম্প্রচার হবে সর্বত্র। তার মানে
সময় যে এগিয়ে আসছে সেটা বুঝতে পারছেন? আপনারা মাঝে মাঝে হতাশ হয়ে যান। হতাশ একদম হবেন না। 2025-এ, এই 2026-এ অনেক কিছু ঘটবে, অনেক রকম নাটক ঘটবে। আপনারা শুধু অপেক্ষা করুন, দেখতে থাকুন। আমি একসময় বলেছিলাম না, এখন গ্যালারিতে বসে খেলা দেখার সময়। গ্যালারিতে বসে খেলা দেখুন। এই যে ওই চুকিতকিতের মতো নির্বাচন নিয়ে খেলা, তারেকের প্রধানমন্ত্রী বলে তো সাজ নিয়ে ঘুরে বেড়ানো, সব চুপচাপ দেখতে থাকুন। पिक्चर अभी बाकी है मेरे दोस्त, पिक्चर बहुत बाकी है, जिंदगी बहुत लंबा है। নির্বাচনের মাঠে নেই আওয়ামী লীগ, কিন্তু একদিকে অন্তর্বর্তী সরকারের কর্তা ব্যক্তিরা, অন্যদিকে সরকারের মিত্র রাজনৈতিক দলগুলো চোখের আড়াল হলেও আওয়ামী লীগকে যেন চোখের আড়াল করতে চাইছে না। আর তাই নিরুত্তাপ ভোটের মাঠে সবচেয়ে বেশি উচ্চারিত নাম আওয়ামী লীগ। আবার সরকার ও সরকারের মিত্রদের কাছে সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে উঠেছে আওয়ামী লীগ। ভোটের মাঠে থাকা সাইজে বড় থেকে ছোট, প্রধান থেকে কিংস পার্টি, সবাই ব্যস্ত আওয়ামী লীগের ভোট ব্যাংকে নিজেদের পক্ষে আনতে। মাছের মায়ের পুত্র শোকের মতোই মাত্র কয়েক মাস আগেও যারা দলটির কার্যক্রম নিষিদ্ধ করায় উচ্ছ্বসিত ছিলেন, তারাই এখন সহমর্মিতার বন্যা বইয়ে দিচ্ছেন। ভোটের মাঠে দাবি করেছেন আওয়ামী লীগ একটি আদর্শের নাম, যাকে বাংলাদেশ থেকে মুছে দেওয়া সম্ভব নয়। অথচ এই একই কথা বলে 2024 সালের আগস্টে পোর্টফোলিও খুইয়েছিলেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। সরকার সমর্থকদের বাতাস বুঝে পাল তোলার এমন ধারায় স্পষ্ট হয়ে উঠেছে আওয়ামী লীগ থাকবে না দাবিটি ছিল এক অশ্বডিম্ব। মিত্রদের চিন্তা যখন আওয়ামী লীগের স্থায়ী এবং একনিষ্ঠ ভোট ব্যাংক, তখন অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তিদের দুশ্চিন্তা কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি বাড়াচ্ছে দ্বিগুণ হারে। একদিকে আছে বিদেশিদের চাপ, আরেকদিকে আছে শেখ হাসিনার ভোট বর্জনের ডাক। আওয়ামী লীগের ভোট ব্যাংকে কেন্দ্রে আনা না গেলে সরকার ঘোষিত ইতিহাস নির্বাচন আর গণভোটে কাস্টিং ভোটের হার ইতিহাসের সেরা লজ্জা পেতে পারে। সে কারণে আওয়ামী লীগ সমর্থকদের জন্য ভোটে উপযুক্ত প্রার্থীর প্যাকেজের ব্র্যান্ডিং শুরু করেছে সরকারের পিআর টিম। তবে এর পরেও সাড়া নেই আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে। কিভাবে আওয়ামী লীগের ভোটারদের কেন্দ্রে আনা যায় তা নিয়ে চলছে সরকার ও সরকারের মিত্রদের মধ্যে আলোচনা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নির্বাচনের রেকর্ড বলছে বাংলাদেশে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত মোট 4টি নির্বাচন হয়েছে, যেগুলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত। এই 4টি নির্বাচনে আওয়ামী লীগের প্রাপ্ত ভোট ছিল 30% থেকে 48% পর্যন্ত। এমনকি 1991 এবং 2001 সালে আওয়ামী লীগ আসন কম পেলেও দলটির ভোটের হার কমেনি। 1991 সালে দলটি আসন পেয়েছিল 88টি, কিন্তু ভোট পায় 30.08%। আর 2001 সালে মাত্র 58 আসন পেলেও ভোট পেয়েছিল 40%-এর উপরে। 2024 সালের 5ই আগস্টের পর দৃশ্যপট পাল্টে গেলে গত বছরের 12ই মে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এ কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি মাঠে নেই। কিন্তু দেশীয় বিদেশি নানা মহল থেকে একটি প্রশ্ন বারবারই উঠে এসেছে, সেটি হলো দলটির সমর্থক ও ভোটাররা তাহলে কাদের ভোট দিবেন। বিদেশিরা প্রশ্ন রেখেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার সিদ্ধান্তটি এই বিশাল ভোটার গোষ্ঠীকে কি এক ধরনের রাজনৈতিক অভিভাবকহীনতার দিকে ঠেলে দিচ্ছে, যেটি অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এমনকি সাম্প্রতিক কয়েকটি জরিপে উঠে এসেছে দলটির অনেক জনসমর্থন আছে। সে কারণে সরকারি কিংস পার্টি থেকে শুরু করে মিত্র রাজনৈতিক দলগুলোর ভাবনায় এখন আওয়ামী লীগের ভোট ব্যাংক। মাত্র 2 মাস আগেও দেখা চিত্রটি পাল্টে গেছে নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই। নিশ্চিহ্ন করতে চাওয়া আওয়ামী লীগের সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা সহ দেয়া হচ্ছে বহু আশ্বাস। অথচ কিছুদিন আগেও মব সন্ত্রাস সহ মামলায় ফাঁসিয়ে কোন দল কত বেশি আওয়ামী লীগকে কোণঠাসা রাখতে পারে সেই প্রতিযোগিতা দেখা গেছে বাংলাদেশে। পরিসংখ্যানের দিক থেকে এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে বিএনপি। তবে তফসিলের পর তাদের প্রার্থীদের মুখে সবচেয়ে জোরালো ভাবে শোনা যাচ্ছে আওয়ামী লীগের প্রশংসা। বিএনপি জোটের হেভিওয়েট প্রার্থী সহ শরিক দলের নেতারাও এখন আওয়ামী লীগের প্রশংসায় পঞ্চমুখ। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে এক সমাবেশে আওয়ামী লীগের সাবেক এমপি রমেশ চন্দ্র সেনের ভূয়সী প্রশংসা করেন। এলাকার উন্নয়নে সাবেক এমপির অবদান তুলে ধরেন। আওয়ামী লীগের ভোটারদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ এবং রমেশ চন্দ্র এবার নির্বাচনে নেই। বিএনপিকে আওয়ামী লীগের মতো দল দাবি করে ধানের শীষে ভোট চান তিনি। দর্শক, বিএনপি মহাসচিব নির্বাচনী বৈতরণী পার হতে
আওয়ামী লীগের প্রশংসা করছেন, বিএনপিকে দাবি করছেন একই ধরনের আরেকটি দল হিসেবে, অথচ তফসিল ঘোষণার আগে তিনি নিয়মিত ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগকে। এমনকি নির্বাহী আদেশে দলটিকে নিষিদ্ধ করার পরপরই অন্তর্বর্তী সরকারকে জানিয়েছিলেন অভিনন্দন। তখন এক বিবৃতিতে বিএনপির পক্ষ থেকে আনন্দ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রশ্ন হলো, মাত্র ৮ মাস আগে যে দলকে ফ্যাসিবাদী বলেছিলেন, এখন সেই দলকে কিভাবে বিএনপির মতো বলে দাবি করছেন মির্জা ফখরুল? আবার এখন তিনি যে রমেশ চন্দ্র সেনের প্রশংসায় পঞ্চমুখ, তাকে ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার করা হয় ২০২৪ সালের ১৬ই আগস্ট। এরপর ঢাকা সহ বিভিন্ন এলাকায় হওয়া হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়। এর মধ্যে একটিতে জীবিত ব্যক্তিকে নিহত দাবি করে মামলার প্রমাণও পরে পাওয়া গেছে। মিথ্যা তথ্যের ভিত্তিতে করা এই মামলা গত ডিসেম্বরে চূড়ান্ত প্রতিবেদন দেয় ঢাকার গোয়েন্দা পুলিশ। এতে শেখ হাসিনা, রমেশ চন্দ্র সহ ৪২ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। মির্জা ফখরুলের আওয়ামী লীগের প্রশংসার পর প্রশ্ন উঠেছে, নিজ এলাকার একজন প্রবীণ নেতার উপর হয়রানি ঠেকাতে ১.৫ বছরে তিনি কতটা আন্তরিক ছিলেন। ভোটের মাঠে নানামুখী মেরুকরণে কেবল মির্জা ফখরুল নয়, বিএনপি জোটের সব প্রার্থী এখন আওয়ামী আনুকূল্য লাভের চেষ্টায় মরিয়া। সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে শোনা যায়, ৫ই আগস্টের পর আদালতে আওয়ামী লীগকে নিষিদ্ধের রিট ঠেকাতে নিজের ঘাম ঝরানোর বিবরণ দিচ্ছেন আসাদুজ্জামান। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে ২০২৪ সালের ১৯শে আগস্ট সারডা সোসাইটি নামে একটি সংগঠনের পক্ষে হাইকোর্টে রিট করা হয়। তবে সরকারের পক্ষে এর বিরোধিতা করে আদালতে যুক্তি দেন তখনকার অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। দর্শক, অ্যাটর্নি জেনারেল একটি সাংবিধানিক পদ এবং তিনি রাষ্ট্রের পক্ষে আদালতে লড়াই করেন, অর্থাৎ রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেন আদালতে। তবে এতদিন বাদে ভোটের মাঠে নেমে আদালতে সেই লড়াইকে নিজের ব্যক্তিগত অবস্থান হিসেবে জাহির করতে চাইছেন আসাদুজ্জামান। ঝিনাইদহ ১ আসনে ধানের শীষের এই প্রার্থী এক পথসভায় দাবি করেন, আওয়ামী লীগ একটি আদর্শের নাম, কোন রাজনৈতিক আদর্শকে হত্যা করাকে সমর্থন করেন না বলেই তিনি ২০২৪ সালে রিটটির বিরোধিতা করেছেন। অথচ গত বছরের জুলাইও ঠিক উল্টো কথা শোনা গিয়েছিল তখনকার অ্যাটর্নি জেনারেলের কণ্ঠে। আওয়ামী লীগের পক্ষে সবাইকে অপরাধী হিসেবে তিনি দাবি করেন। সাংবাদিকদের তিনি বলেছিলেন, নিষিদ্ধ আওয়ামী লীগকে যারা সহযোগিতা করবে তারাও অপরাধী। সরকারের নির্বাহী আদেশের পক্ষে সাফাই গিয়ে বলেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন, এই নিষিদ্ধ সত্তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সহযোগিতা করছে তারাও অপরাধী হিসেবে বিবেচিত হবেন। তবে সেই আসাদুজ্জামানই এখন ভোট পেতে সুর বদলে ফেলেছেন। যে দলটি কয়েক মাস আগেও তার কাছে ছিল ফ্যাসিস্ট, এখন তারাই হয়ে গেছে চিরঞ্জীব একটি আদর্শ। বহুরূপী এই ডিগবাজি বাংলাদেশের ভোটের রাজনীতিতে খুবই পুরনো দৃশ্য। প্রশ্ন হলো, নতুন বন্দোবস্ত কায়েমের উদ্যোক্তাদেরও কেন পুরনো পথে হাঁটতে দেখা যাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, এই বিপরীতমুখী আচরণের কারণ হলো বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার গাণিতিক বাস্তবতা। বাংলাদেশের ফার্স্ট পাস দ্য পোস্ট বা এপিটিপি পদ্ধতিতে সামান্য কয়েক ভোটের ব্যবধানে আসন হাতছাড়া হয়ে যেতে পারে। আওয়ামী লীগের ৩০% ভোট যদি কোনো একটি দলের পক্ষে চলে যায় বা তারা যদি ভোট দিতে না গিয়ে টার্ন আউট কমিয়ে দেয়, তবে বিজয়ী প্রার্থীর বৈধতা যেমন সংকটে পড়বে, তেমনি প্রতিযোগিতায় হেরে যাওয়ার ভয়ও থাকবে। দর্শক, আওয়ামী লীগ যে একটি বড় দল সে কথা বলে নিজের পোর্টফোলিও খুইয়েছিলেন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। ২০২৪ সালের ১২ই আগস্ট তিনি বলেছিলেন, আওয়ামী লীগ একটা বড় দল, বাংলাদেশে আওয়ামী লীগের অনেক অবদান আছে যেটা অস্বীকার করা যায় না। এর পরপরই ব্রিগেডিয়ার সাখাওয়াতকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। দর্শক, বিএনপির জোট সঙ্গী নুরুল হক নূর তো ঘোষণা দিয়েই ফেলেছেন, এলাকার আওয়ামী লীগ সমর্থকেরা নাকি তাকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। এমনকি আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাওয়ার নিশ্চয়তা দিতেও ছাড়েনি। অথচ গত ১.৫ বছরে আওয়ামী লীগ, ১৪ দল, এমনকি জাতীয় পার্টির ভোটে অংশগ্রহণ ঠেকাতে অগ্রবর্তী ভূমিকা দেখা গেছে নূরকে। এখন বিএনপির বিদ্রোহী প্রার্থীর জনপ্রিয়তার মুখে কাছে পেতে চাইছেন আওয়ামী লীগকে। বিএনপি জোটের পাশাপাশি জামাত জোটও ভুলতে বসেছে আওয়ামী বিরোধী অবস্থান। দৈনিক সমকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুনামগঞ্জ ২ আসনে জামাতে ইসলামের প্রভাবশালী প্রার্থী শিশির মনিরের নির্বাচনী বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেতা উপস্থিত ছিলেন।
তার এক সভায় গোলাপ মিয়া নামের এক আওয়ামী লীগ নেতার বক্তব্য ফেসবুকে স্থানীয়ভাবে ভাইরাল হয়েছে। একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী সাবেক মন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তর ছেলে সৌমেন সেনগুপ্তকে মাঠে নামানোর চেষ্টা করছে। দর্শক, সারা দেশে দেখা যাচ্ছে একই ধরনের চিত্র। বিবিসি বাংলা, বাংলা নিউজ সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা আওয়ামী লীগের সাধারণ কর্মী, সমর্থক, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। পর্দার অন্তরালেও বিভিন্ন পর্যায়ে নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। মামলা, গ্রেপ্তার থেকে বাঁচানোর আশ্বাস দিচ্ছেন অনেক প্রার্থী। গোপালগঞ্জের মতো আওয়ামী লীগের সবচেয়ে শক্ত ঘাঁটিতেও দেখা যাচ্ছে একই দৃশ্য। বাংলা নিউজের প্রতিবেদনে বলা হয়, এই জেলায় 5ই আগস্টের পর আওয়ামী লীগের 20,000-এর বেশি নেতাকর্মী বিভিন্ন মামলার আসামি হয়েছেন। বিশেষ করে গত বছরের 16ই জুলাই এনসিপি সমাবেশে ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার পর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতা গ্রেপ্তার হন। আবার মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। আর এই সুযোগটি নেয়ার চেষ্টা করছে বিএনপি, জামাতের প্রার্থীরা। সবাই নিরাপরাধ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের গ্রেপ্তার বা হয়রানি না করতে প্রশাসনকে অনুরোধ করেছেন। প্রশ্ন হলো, এসব আশ্বাসের উপর কতটা বিশ্বাস রাখবেন আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মী সমর্থকেরা? বিশেষ করে 1.5 বছর ধরে চলা সহিংসতার ক্ষত এবং দল নিষিদ্ধ করার আঘাতের উপশম আদৌ কি হবে এই সময়ের প্রতিশ্রুতিতে? আবার দলের শীর্ষ নেতৃত্ব যেখানে ভোট বর্জনের ডাক দিয়েছেন, তাতে একতরফা নির্বাচন কতটা আগ্রহ থাকবে মাঠ পর্যায়ে? দর্শক, দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট বর্জনের ডাক দিয়ে অন্তর্বর্তী সরকারকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় 17ই জানুয়ারি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে তিনি আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনের পরিকল্পনার কড়া সমালোচনা করেন। প্রশ্ন তুলে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তার চেয়ে বড় কথা হলো সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে কিনা। আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে অনুষ্ঠিত নির্বাচন কেবল নামমাত্র নির্বাচন এবং তা গণতন্ত্রের প্রতি উপহাস। নির্বাচনে প্রকৃত স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগ তোলেন তিনি। একাধিক সূত্র বলছে, নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যুতে সরকারের দুটি দিক থেকে চিন্তা বাড়ছে। একটি হলো বিদেশিদের চাপ। গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে দেশের বাইরে ও ভেতরে বেশ কয়েকটি প্রভাবশালী দেশের কূটনীতিকদের বৈঠক হয়েছে। এরপর ওই সব দেশের প্রতিনিধিরা সরকারকে অনানুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্তিমূলক ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন। কূটনীতিকরা মনে করেন, একটি বিশাল ভোট ব্যাংককে হতাশ করা বা তাদের রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে রাখা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। কারণ এরই মধ্যে সরকারের পক্ষ থেকে দলটি জনসমর্থন নেই বলে যে স্লোগান দেওয়া হয়েছিল, সেটির অসরতা সরকারের মিত্র রাজনৈতিক দলগুলোই প্রমাণ করেছে। তবে সরকারের কাছে এর চেয়ে বড় চিন্তা হলো, আওয়ামী লীগের সমর্থক ভোটাররা যদি ভোট দিতে না যায়, তাহলে সরকারের ঐতিহাসিক নির্বাচন, বিশেষ করে গণভোটে কাস্টিং ভোটের হার সরকারের জন্য বড় লজ্জা ডেকে আনতে পারে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পাশাপাশি যে গণভোট হতে যাচ্ছে, তার মূল উদ্দেশ্য হলো জুলাই চার্টার বা নতুন সাংবিধানিক সংস্কারের উপর জনগণের সিলমোহর নেওয়া। সরকার গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছে, কিন্তু আওয়ামী লীগের 25 থেকে 30% ভোটার যদি ভোট দিতে না যায়, তাহলে সরকারের জন্য দুটি সমস্যা তৈরি হতে পারে। প্রথমটি হলো টার্নআউট সংকট। মোট ভোটার উপস্থিতির হার যদি 40%-এর নিচে থাকে, তবে গণভোটের নৈতিক বৈধতা প্রশ্নের মুখে পড়বে। দ্বিতীয়টি হলো নেতিবাচক প্রভাব। আওয়ামী সমর্থকরা যদি সংগঠিতভাবে না ভোট দেয় বা ভোট বর্জন করে, তবে সরকারের প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়নের ম্যান্ডেট দুর্বল হয়ে পড়বে। ফলে আওয়ামী লীগকে নিয়ে সরকার পড়েছে উভয় সংকটে। তবে এখনো পর্যন্ত সরকারের শীর্ষ কর্মকর্তা ও একাধিক গোয়েন্দা সংস্থার তথ্য মতে শেখ হাসিনার ডাকে আওয়ামী লীগের ভোটাররা ভোট বর্জন করবে। হয়তো কিছু কিছু এলাকায় যেখানে সংখ্যালঘু বেশি, সেসব এলাকায় ভোটাররা নিরাপত্তার খাতিরে ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন, কিন্তু তারা হয়তো কাউকে ভোট দেবেন না। এই আশঙ্কার কথা বিদেশিদের মধ্য থেকেও সরকারকে জানানো হয়েছে। সূত্রগুলো বলছে, সব মিলিয়ে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের চেয়ে সরকারের চিন্তা এখন আওয়ামী লীগকে নিয়ে বেশি। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে